আবারও স্বাগতম। কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। অফিসের কাজে বাইরে থাকার জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি। তবে আপনাদের অনুরোধে সাহিত্যের ইতিহাস ঘেঁটে স্বতন্ত্রভাবে মালাধর বসু অর্থাৎ অনুবাদ সাহিত্যে মালাধর বসুর ওপর 60টি এমসিকিউ আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। চলুন তাহলে আলোচনায় আসি। প্রথম প্রশ্ন, যে প্রধান পুরাণের সংখ্যা কটি? প্রধান পুরাণের সংখ্যা কিন্তু অপশান দেখুন, 18টি, 12টি, 7টি, 9টি। প্রধান পুরাণের সংখ্যা কিন্তু 18টি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 18টি। পরবর্তী প্রশ্ন, প্রধান পুরাণ নয় কোনটি? এখানে অনেকগুলো অপশান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে বলতে হবে যে কোনটি কোনটি প্রধান পুরাণ নয়। বিষ্ণু পুরাণ, পদ্মপুরাণ, খ ভাগবত পুরাণ, অগ্নিপুরাণ, গ ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মপুরাণ, আদি পুরাণ ও নরসিংহ পুরাণ। এখানের এই বিষ্ণু পুরাণ, পদ্মপুরাণ, ভাগবত পুরাণ, অগ্নিপুরাণ, ব্রহ্মবৈবর্ত বা ব্রহ্মপুরাণ এগুলো সবই কিন্তু প্রধান পুরাণ। আর অপ্রধান পুরাণ হচ্ছে আদি পুরাণ এবং নরসিংহ পুরাণ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বা ঘ। পরবর্তী প্রশ্ন, কখানি উপপুরাণ প্রচলিত আছে? পুরাণ যেমন 18টি, উপপুরাণও কিন্তু 18টি। তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে ঘ, 18টি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি উপপুরাণ নয়? এবার আমাদের দেখতে হবে এই 4টে অপশান দেবো, তার মধ্যে উপপুরাণ নয় কোনটি। তাহলে আমরা প্রথম অপশানে দেখলাম যে নরসিংহ পুরাণ, এটা কিন্তু উপপুরাণ। আদি পুরাণটা উপপুরাণ, আর সেই সাথে বায়ুপুরাণটাও উপপুরাণ। তাহলে পদ্মপুরাণ এটা কিন্তু উপপুরাণ না, এটা কিন্তু প্রধান পুরাণ। তাহলে আমাদের গ অপশানই রাইট অ্যান্সার। এই পদ্মপুরাণ আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পূর্বের সব পুরাণ রচনাকার হিসেবে কাকে ধরা হতো? অর্থাৎ পূর্বের যত পুরাণ রচনা করা হয়েছে সেখানে কার নাম ধরা হতো? পূর্বের সমস্ত পুরাণকার হিসেবে কিন্তু কাকে ধরা হতো? আপনারা অপশনটা দেখুন, বেদব্যাস, বুদ্ধদেব হিমাদ্রি, আনন্দতীর্থ মাধব, কেউই নয়। এই 4টে অপশনের মধ্যে বুদ্ধদেব হিমাদ্রি এবং আনন্দতীর্থ মাধব এরা পুরাণ রচনা ভাগবত পুরাণ রচনা করেছেন, কিন্তু প্রধান এই যে পুরাণ রচনাকার হিসেবে কিন্তু প্রথম দিকে এই বেদব্যাস বা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এনাকে ধরা হতো। তাহলে অপশন ক আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব হিমাদ্রির ভাগবত রচিত হয় কবে? চতুর্দশ শতাব্দীর গোড়ার দিকে, ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে, চতুর্দশ শতাব্দীর শেষের দিকে এবং রচনাকাল জানা যায়নি। তাহলে এখানে এই বুদ্ধদেব হিমাদ্রির যে ভাগবত তিনি রচনা করেছিলেন সেটি কিন্তু চতুর্দশ শতাব্দীর গোড়ার দিকে। তাহলে আমাদের অপশন এই ক হয়ে যাবে রাইট অ্যান্সার। চতুর্দশ শতাব্দীর গোড়ার দিকে অর্থাৎ প্রথম দিকে। আচ্ছা, এবার চলে আসি, গবেষকদের মতে ভাগবত রচিত হয় কোন শতাব্দীতে? অর্থাৎ প্রথম দিকে ভাগবত রচনাটা শুরু হয় কত শতাব্দীতে? সেটা কিন্তু ত্রয়োদশ, নবম, অষ্টম, দ্বাদশ। এখানে কিন্তু অষ্টম শতাব্দীতে কিন্তু ভাগবত রচনা হয় শুরু হয় বলে মনে করেন গবেষকরা। এবার চলে আসি, ভাগবতের কটি স্কন্ধ বা পর্ব? ভাগবতের কটি স্কন্ধ? 18টি, 9টি, 3টি, 12টি। আপনারা অ্যান্সার করতে থাকুন। ভাগবতের কিন্তু 12টি স্কন্ধ আছে, 12টি স্কন্ধ। তাহলে আমাদের অপশন খ হয়ে যাবে রাইট অ্যান্সার। ভাগবতে রয়েছে কটি অধ্যায়? প্রথম অপশন 418টি। এই 418টি কিন্তু পদ শ্রীকৃষ্ণ কীর্তনের। আর 332টি অধ্যায়, এর দেখি আমরা পরে আছে 13টি খণ্ড আছে শ্রীকৃষ্ণ কীর্তনে।
12টি স্কন্দ দেখলাম আমরা ভাগবতের, কিন্তু এখানে তো বলা হয়েছে অন্য কথা। এখানে বলছে ভাগবতে রয়েছে কটি অধ্যায়। ভাগবতে কিন্তু 332টি অধ্যায়, কোনো কোনো জায়গায় 335টিও আছে। আচ্ছা, এবার আসি ভাগবতের শ্লোক সংখ্যা কত। আমরা স্কন্দ পেলাম, অধ্যায় পেলাম, এবার শ্লোক সংখ্যা কটি। ভাগবতে কিন্তু 18,000, 36,000, 12,000 নাকি 22,000? আমাদের অ্যান্সার হয়ে যাবে 18,000 শ্লোক রয়েছে ভাগবতে। এই ক আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভাগবতে কৃষ্ণের বৃন্দাবন ও পরবর্তী লীলা বর্ণিত হয়েছে কোন স্কন্ধে? তাহলে কৃষ্ণের বৃন্দাবন লীলা আর তার পরবর্তী লীলা অর্থাৎ মথুরা লীলা, দ্বারকা লীলা, এগুলো বর্ণিত হয়েছে কোন স্কন্ধে? প্রথম থেকে নবম, নাকি দশম থেকে দ্বাদশ, নাকি ক ঠিক খ ভুল অর্থাৎ প্রথম থেকে নবমটা ঠিক আর খ অর্থাৎ দশম থেকে দ্বাদশ ভুল? আর ক ও খ উভয় ঠিক না, ক ও খ উভয় ঠিক তো নয়, আর ক ঠিক খ ভুল এটাও কিন্তু নয়। কারণ প্রথম থেকে নবম শতাব্দীতে কিন্তু কৃষ্ণলীলা ভিন্ন অন্য কাহিনী সেখানে কিন্তু পরিবেশিত হয়েছে। আর দশম থেকে দ্বাদশ শতাব্দীতে মথুরা লীলা, এই বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, কৃষ্ণের দেহত্যাগ পর্যন্ত এই সমস্ত কাহিনী থেকে কিন্তু এই দশম থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত বর্ণিত হয়েছে। আর এই স্কন্ধই কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় স্কন্ধ। আর এর মধ্যেই দশম এবং একাদশ স্কন্ধ কিন্তু মালাধর বসু অনুবাদ করেছিলেন। আচ্ছা, এবার চলে আসি ভাগবতের প্রথম 9টি স্কন্ধে বর্ণিত বিষয় কি সেটা আপনাদের বলেই দিলাম, যে সেখানে কিন্তু কৃষ্ণলীলা ভিন্ন অন্য কাহিনী আছে। তাহলে আমাদের অ্যান্সার দেখি এখানে কি আছে। কৃষ্ণের বৃন্দাবন ও তার পরবর্তী লীলা, না এটা তো হবে না, এটা হবে না। কৃষ্ণলীলা ভিন্ন অন্য কাহিনী, হ্যাঁ এটা হবে। তবে অপশানগুলো দেখে নিই। ক খ উভয় ভুল, না এটা তো হবে না, ক খ উভয় ভুল নয়। ক খ উভয় ঠিক, এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটি, কৃষ্ণলীলা ভিন্ন অন্য কাহিনী। পরবর্তী প্রশ্ন, মালাধর বসু ভাগবতের কটি স্কন্ধ অনুবাদ করেছেন? একটু আগে কিন্তু আমরা দেখলাম যে মালাধর বসু ভাগবতের কিন্তু 2টি স্কন্ধ অনুবাদ করেছেন, দশম আর একাদশ। মালাধর বসু ভাগবতের কোন কোন স্কন্ধ অনুবাদ করেন সেটা আমি বলেই দিলাম, দশম এবং 11তম এই 2টি স্কন্ধ কিন্তু অনুবাদ করেছিলেন। কৃষ্ণ জন্ম, বৃন্দাবন লীলা, মথুরা লীলার কাহিনী কোন স্কন্ধে আছে? তাহলে কৃষ্ণের জন্ম অর্থাৎ বৃন্দাবন লীলা আর মথুরা লীলার কিছু কাহিনী কিন্তু সেটা কিন্তু আমাদের কোন স্কন্ধে আছে? এটা হচ্ছে দশম স্কন্ধে কিন্তু আছে। এটি দশম, একাদশ এই ধরনের দশম স্কন্ধেই মূলত রয়েছে। আচ্ছা, যদুবংশ ধ্বংস এবং কৃষ্ণের তনুত্যাগের কাহিনী। যদুবংশ অর্থাৎ কৃষ্ণের যে বংশ, যদুবংশ বা যাদব বংশ যেটাকে বলা হয়, সেটা একটা মুনির অভিশাপে ধ্বংস হয়েছিল। আর তারপরে সেই সাথে যেহেতু কৃষ্ণ যদুবংশেরই একজন, তাই তারও কিন্তু মৃত্যু হয়েছিল। তাই যদুবংশ ধ্বংস ও কৃষ্ণের তনুত্যাগের কাহিনী বর্ণিত হয়েছে কোন স্কন্ধে? সেটি হচ্ছে একাদশ স্কন্ধে। তাহলে আমাদের অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবার আসি, এই যে আমরা দেখতেই পাচ্ছি যে একাদশ স্কন্ধে যদুকুল ধ্বংস ও কৃষ্ণের তনুত্যাগের কাহিনী বর্ণিত হয়েছে। ভাগবতের শ্রেষ্ঠ ও জনপ্রিয় অনুবাদকের নাম। তাহলে ভাগবতের শ্রেষ্ঠ এবং জনপ্রিয় অনুবাদক কিন্তু মালাধর বসু। এখানে যে অপশানগুলো আছে দেখে নিচ্ছি। এটা হচ্ছে কীর্তিবাস, না এটা তো হবে না কারণ ইনি ভাগবতের অনুবাদক নয়। কীর্তিবাস রামায়ণ অনুবাদক। কাশীদাস ইনি মহাভারতের অনুবাদক। রামানন্দ ইনিও চৈতন্যদেবের পার্ষদ, মালাধর বসুর পৌত্র আর কি, উনিও অনুবাদ করেছেন ভাগবতের। তবে মালাধর বসুই কিন্তু শ্রেষ্ঠ এবং জনপ্রিয়। এবার চলে আসি, এই যে দেখুন যে ভাগবতের অনুবাদক হিসেবে মালাধর বসুই কিন্তু সর্বাধিক পরিচিত। মালাধর বসু জন্ম কোন শতাব্দীতে? মালাধর বসুর জন্ম কোন শতাব্দীতে?
ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ। মালাধর বসুর জন্ম কিন্তু পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে বা পঞ্চদশ শতাব্দীতে। এই যে পঞ্চদশ শতাব্দীতে মালাধর বসুর জন্ম। বাংলা ভাগবতের প্রথম অনুবাদক কে? বাংলা ভাগবতের প্রথম অনুবাদক, তাহলে কোনোটি নয়, এটা তো হবে না, কারণ এখানে মালাধর বসু রয়েছে। বাংলা ভাগবতের প্রথম অনুবাদক মালাধর বসু। কাশিরাম দাস তো বললাম মহাভারতের, মানিক দত্ত এ মঙ্গল কাব্যের, তাহলে মালাধর বসুই কিন্তু প্রথম অনুবাদক। তাহলে বাংলা ভাগবতের প্রথম অনুবাদক মালাধর বসু। মালাধর বসুর পৃষ্ঠপোষক রাজাকে? মালাধর বসুর পৃষ্ঠপোষক রাজা দেখি অপশন কি কি আছে। পরাগল খাঁ? না, পরাগল খাঁ তো হবে না, কারণ কবীন্দ্র পরমেশ্বর এর পৃষ্ঠপোষক, কবীন্দ্র পরমেশ্বর এই পরাগল খাঁর পৃষ্ঠপোষক ছিলেন, তাহলে এটি হচ্ছে না। আর লক্ষণ সেনের সবাই তো পঞ্চরত্ন, শরণধয়ী, গবর্ধনাচার্য এরা ছিলেন। আর কৃষ্ণচন্দ্র রাজার পৃষ্ঠপোষক, কৃষ্ণচন্দ্র রাজার রাজসভায় ছিলেন ভরতচন্দ্র। আর রুকনউদ্দিন বরবকশাহের পৃষ্ঠপোষক কিন্তু এই মালাধর বসু। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ বা ক, রুকনউদ্দিন বরবকশাহ। তাহলে মালাধর বসুর পৃষ্ঠপোষক রাজা হলেন রুকনউদ্দিন বরবকশাহ। ইনি কিন্তু মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন। চলে আসি, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে বিজয় কথাটির অর্থ কোনটি? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে যে বিজয় শব্দটি ব্যবহৃত হয়েছে সেই কথার অর্থ হচ্ছে গৌরব কাহিনী, শোভাযাত্রা, মঙ্গল, সবগুলি। এখানে কিন্তু বিজয় কথাটির অর্থ হচ্ছে সবগুলোই সঠিক, অর্থাৎ গৌরব কাহিনী, শোভাযাত্রা এবং মঙ্গল। অপশন ঘ রাইট অ্যান্সার। মালাধর বসুর জন্মস্থান, আচ্ছা প্রথমে আছে কুলিন গ্রাম, তারপরে দেখি সিঙ্গি গ্রাম, বিশ্বপী গ্রাম, তারপরে আছে ফুলিয়া গ্রাম। তাহলে অপশনগুলো দেখি। ফুলিয়া, ফুলিয়া হচ্ছে কৃত্তিবাসের বাড়ি, যিনি রামায়ণের অনুবাদক। বিশ্বপী গ্রামে বিদ্যাপতির বাড়ি। সিঙ্গি গ্রামে কাশিরাম দাসের বাড়ি। তাহলে কুলিন গ্রাম এটাই কিন্তু মালাধর বসুর জন্মস্থান। অপশন ক আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মালাধর বসুর জন্মস্থান যে কুলিন গ্রাম, সেই কুলিন গ্রামবাসীদের সম্মান জানিয়েছিলেন কিন্তু চৈতন্যদেব। সেই কথা কোন গ্রন্থে আছে? সেই কথা অপশন ক চৈতন্য চরিতামৃত, খ চৈতন্য মঙ্গল, গ চৈতন্য ভাগবত, কোনোটি নয়। তাহলে এখানে কিন্তু চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা, এই গ্রন্থেই কিন্তু মালাধর বসুর গ্রাম সম্পর্কে কিন্তু প্রশংসা করা হয়েছে। আচ্ছা, আচ্ছা এবার চলে আসি প্রাক চৈতন্য যুগের অনুবাদ কর্ম কটি ধারায় বিন্যস্ত? প্রাক চৈতন্য যুগের অনুবাদ কর্ম কিন্তু 3টে ধারায় বিন্যস্ত। ভাগবত, রামায়ণ, মহাভারত, এই 3টে ধারায় বিন্যস্ত। তাহলে আমাদের অপশন খ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গুণরাজ খাঁ উপাধি পাননি কে? তাহলে এখানে অপশনগুলো আছে 4টে, তার মধ্যে কে গুণরাজ খাঁ উপাধি পাননি? মালাধর বসু পেয়েছেন, ষষ্ঠীপাদ দত্ত পেয়েছেন, শিবানন্দ করও পেয়েছেন। তাহলে আমাদের অপশান ঘ হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ এদের মধ্যে কোনোটি সবাই পেয়েছেন, তার মানে কোনোটি নয়, এই অপশানটি কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মালাধর বসুর উপাধি ছিল গুণরাজ খান, সেটা বললাম। এবার আসি মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির রচনাকাল।
এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির রচনাকাল কিন্তু পঞ্চদশ শতাব্দী, কারণ 1395 শক বা 1473 খ্রিস্টাব্দ, অর্থাৎ পঞ্চদশ শতক। তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির রচনাকাল পঞ্চদশ শতকের শেষ ভাগ। সেটা আমি বললাম যে 1395 শকে গ্রন্থ আরম্ভন একটা লাইন রয়েছে, 1402 শকে গ্রন্থ সমাপ্তি। তাহলে 1395 শক যোগ 78, কারণ শকাব্দ থেকে খ্রিস্টাব্দে নিয়ে যেতে গেলে 78 যোগ করতে হয়, করলে 1473, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ। এই যে লাইনটি দেখো, 1395 শকে গ্রন্থ আরম্ভন, 1402 শকে হইল সমাপন। এটি কোন গ্রন্থের রচনাকাল জ্ঞাপক শ্লোক? তাহলে 1395 অর্থাৎ 1395 শকাব্দে গ্রন্থ আরম্ভ হয়েছিল এবং 1402 শকে হইল সমাপন, শেষ হয়েছিল। তাহলে এটি কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোক। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকাল, সেটা আমি বললাম যে 1395 শকাব্দ। এই যে 1395 শকাব্দ। তাহলে অপশানটা আমরা দেখি কি কি আছে। ক ঠিক, খ ভুল, খ ভুল, ক ঠিক। তাহলে খ ঠিক, ক ভুল, তাহলে আমাদের খই কিন্তু ঠিক। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ঘ নম্বর, খ ঠিক, ক ভুল, এটাই কিন্তু আমাদের উত্তর। পরবর্তী প্রশ্ন, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করতে কত বছর সময় লেগেছিল? তাহলে 1395 শকে গ্রন্থটি তো মানে শুরু হয়েছে, আর 1402 শক অর্থাৎ 95 থেকে 1402, তার মানে 5 বছর আর 2 বছর, টোটাল 7 বছর লেগেছিল এই কাব্যটি রচনা করতে। তাহলে আমাদের অপশান গ হয়ে যাবে রাইট অ্যান্সার, 7 বছর। পরবর্তী প্রশ্ন, গুণরাজ খাঁ কোন বংশে জন্মগ্রহণ করেন? তাহলে এখানে গুণরাজ খাঁ কার উপাধি? মালাধর বসুর উপাধি। তাই সেই মালাধর বসু কোন বংশে জন্মগ্রহণ করেন? সেটি হচ্ছে ব্রাহ্মণ বংশে, কায়স্থ বংশে, নাকি ক ঠিক, খ ভুল? ক ভুল, খ ঠিক। আমরা জানি যে কুলিন গ্রামে কায়স্থ বংশে কিন্তু জন্মগ্রহণ করেন এই মালাধর বসু বা গুণরাজ খাঁ উপাধিধারী মালাধর বসু। এই সংক্রান্ত একটি লাইনও আছে, আমরা পরে দেখতে পাবো। এবার আসি, এই যে লাইনটি পড়লে যে গুণরাজ খান উপাধিধন্য মালাধর বসু বর্ধমান জেলা জামালপুর থানার অন্তর্গত অধুনা মেমারি স্টেশনের কাছে কুলিন গ্রামে কায়স্থ বংশে জন্মগ্রহণ করেন। তাহলে এভাবে প্রশ্ন আসতে পারে যে মালাধর বসু কোন জেলার কবি? সেটা হচ্ছে বর্ধমান জেলার কবি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসি মালাধর বসুর পিতার নাম কি? আচ্ছা, মালাধর বসুর পিতার নাম, অপশন দেখি, গণপতি ঠাকুর, এটা কিন্তু বিদ্যাপতির পিতার নাম। চিরঞ্জীব, এটা গোবিন্দ দাস, বৈষ্ণব পদাবলীর রচয়িতা, গোবিন্দ দাসের পিতার নাম। আচ্ছা, জগন্নাথ মিশ্র হচ্ছে শ্রী চৈতন্য দেবের পিতার নাম। আর ভগীরথ, এটি কিন্তু মালাধর বসুর পিতার নাম। তাহলে আমাদের ক হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মালাধর বসুর মায়ের নাম কি? মালাধর বসুর মায়ের নাম সুনন্দা দেবী? না, সুনন্দা দেবী নয়। তার কারণটি হচ্ছে এটা হচ্ছে গোবিন্দ দাসের মায়ের নাম। আচ্ছা, এরপরে আসি নারায়ণী। নারায়ণী হচ্ছে বৃন্দাবন দাস চৈতন্য জীবনীকার, তার মায়ের নাম নারায়ণী। ইন্দুমতি, এটাই কিন্তু মালাধর বসুর মায়ের নাম। ইন্দুবালা নয়, ইন্দুমতি। তাহলে আমাদের অপশান ক হয়ে যাবে সঠিক উত্তর। মালাধর বসুর পুত্রের নাম কি?
মালাধর বসুর পুত্রের নাম রামানন্দ নাকি সত্যরাজ, নাকি তাহলে নাকি দুইজনই, নাকি ক ঠিক খ ভুল, খ ঠিক ক ভুল? তাহলে আমরা জানি কিন্তু অনেক জায়গায় এরকম ভুল তথ্য দেওয়া আছে যে মালাধর বসুর পুত্রের নাম রামানন্দ। একদমই নয়, মালাধর বসুর পুত্রের নাম কিন্তু সত্যরাজ খা, আর তারই পুত্র হচ্ছে রামানন্দ, যিনি চৈতন্যদেবের পর্ষদ ছিলেন। তাহলে আমাদের অপশান গ হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ রামানন্দ এটাই ঠিক আর এটা ভুল। সত্যরাজ ভুল বললাম, রামানন্দ হচ্ছে তার পৌত্র, মালাধর বসুর পৌত্র, অর্থাৎ সত্যরাজ খাঁর ছেলে। তাহলে এখানে এটাই আমাদের রাইট অ্যান্সার, মানে খটা ঠিক, এই ঘ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে মালাধর বসুর পুত্রের নাম সত্যরাজ খাঁ আর তার পুত্র হচ্ছে রামানন্দ। পরবর্তী প্রশ্ন, রামানন্দ কার পর্ষদ ছিলেন? একটু আগে বললাম রামানন্দ কিন্তু চৈতন্যদেবের পর্ষদ ছিলেন, মালাধর বসুর পৌত্র ইনি, অর্থাৎ সত্যরাজ খাঁর পুত্র। পরবর্তী প্রশ্ন, মালাধর কার কাছ থেকে স্বপ্নাদেশ পেয়ে কাব্য রচনা করেন? শ্রী বিষ্ণু, ব্যাসদেব, বাল্মীকি নাকি ভগীরথ? অর্থাৎ ভগীরথ তার পিতা, তার কাছ থেকে তো নয়ই। বাল্মীকি যিনি রামায়ণ রচনা করেছেন তার কাছ থেকে নয়ই। আচ্ছা, বিষ্ণু, শ্রী বিষ্ণুর কাছ থেকেও নয়, তিনি কিন্তু বেদব্যাস, যিনি মহাভারতকার, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তার কাছ থেকে কিন্তু স্বপ্নাদেশ পেয়ে এই মহাভারত বা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেন। তাহলে আমাদের অপশন খ হয়ে যাবে রাইট অ্যান্সার। দুঃখিত। গ্রন্থ উৎপত্তি সম্পর্কে যে কথাটি আমি বললাম যে কায়স্থ কুলেতে জন্ম, কুলীন গ্রামে বাস, স্বপ্নে আদেশ দিলেন প্রভু ব্যাস, এই লাইনটা থেকে আমরা বুঝতে পারছি যে কায়স্থ বংশে তার জন্ম, কুলীন গ্রামে জন্ম, আর কুলেতে স্বপ্নে আদেশ দিয়েছিলেন প্রভু ব্যাস মানে বেদব্যাস। আচ্ছা, কোন গ্রন্থে মালাধরকে গুণরাজ সত্রী বলা হয়েছে? কোন গ্রন্থে? চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল নাকি কোনোটি নয়? এখানে কিন্তু গুণরাজ সত্রী বলা হয়েছে চৈতন্য মঙ্গল গ্রন্থে, যেটি জয়ানন্দ রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন এই পরেই আছে, চৈতন্য মঙ্গল গ্রন্থের রচয়িতাকে? সেটা হচ্ছে জয়ানন্দ এর রচয়িতা। কারণ বৃন্দাবন, এই প্রথমটি যে অপশানটি যে বৃন্দাবন দাসের রচনার নাম কিন্তু চৈতন্য ভাগবত। প্রথমে চৈতন্য মঙ্গল ছিল, কিন্তু মায়ের আদেশে আবার চৈতন্য ভাগবত বা মহান্তেরা, বৃন্দাবনের মহান্তেরা চৈতন্য ভাগবত আখ্যা দিয়েছিল। আর মুরারি গুপ্তেরটা তো মুরারি গুপ্তের কর্চা, আর কৃষ্ণদাস কবিরাজের তো শ্রী চৈতন্য চরিতামৃত। তাই এখানে জয়ানন্দই কিন্তু চৈতন্য মঙ্গল রচনা করেন। তাহলে আমাদের অপশন গ হয়ে যাবে রাইট অ্যান্সার। মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন কে? মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন কিন্তু রুকনুদ্দিন বরবক্স, অর্থাৎ তার পৃষ্ঠপোষক রাজা। তাহলে আমাদের অপশন কই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কারণ এই যে হুসেন শাহ কিন্তু চৈতন্য সমসাময়িক একজন শাসক, আর সেই সাথে রঘুনাথ রায় যিনি মুকুন্দরামকে আশ্রয় দিয়েছিলেন, ছুটি খা তিনি হচ্ছে শ্রীকর নন্দীর পৃষ্ঠপোষক। তাহলে এখানে রুকনুদ্দিন বরবক্সাই মালাধর বসুর পৃষ্ঠপোষক, আর তিনিই কিন্তু এই গুণরাজ খাঁ উপাধি তাকে দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, মালাধর বসু শ্রীকৃষ্ণের কোন রূপের প্রথম প্রকাশ করেছেন? মালাধর বসুর একটা কথা বলে রাখছি, মালাধর বসুর শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু ঐশ্বর্য রূপ এবং মাধুর্য রূপ দুটো রূপেরই প্রকাশ ঘটেছে, কিন্তু আগেকার দিনে কিন্তু ঐশ্বর্য রূপই প্রধান হয়ে উঠত কাব্যতে, কিন্তু মালাধর বসুই প্রথম কিন্তু তার মাধুর্য রূপকে তুলে ধরলেন। তাহলে আমাদের অপশান খ হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু এখানে দেখি অপশানে কী আছে, ক ভুল খ ঠিক, তাহলে অপশান গই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। তাহলে প্রথম তুলে ধরেন যে, যদি বলতো যে মালাধর বসুর শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণের কোন কোন রস তুলে ধরেছেন সেটি হচ্ছে, বা কোন কোন রূপ তুলে ধরেছেন সেটা ঐশ্বর্য রূপ এবং মাধুর্য রূপ দুটোই হতো। তাহলে এখানে কিন্তু প্রথম প্রকাশ করেছেন কিন্তু এই মাধুর্য রূপ। তাহলে অপশান গ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন কাব্যে সর্বপ্রথম কৃষ্ণকে প্রাণনাথ বলা হয়েছে? এর আগে শ্রীকৃষ্ণ এর উপর অনেক, যেমন জয়দেবের গীত গোবিন্দম, শ্রীকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ কীর্তন, এরকম বহু কিছু লেখা হয়েছে, কিন্তু কৃষ্ণকে প্রাণনাথ এই কথাটি বলা হয়েছে কিন্তু এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে। এটি মালাধর বসুর রচনা। এই লাইনটাই কিন্তু বৈষ্ণব পদকর্তারা গ্রহণ করেছিলেন। সেই লাইনটা আমরা দেখব, যে নন্দের নন্দন পুত্র প্রাণনাথ। লাইনটির কবিকে চণ্ডীদাস, না পদাবলীর মতোই মনে হচ্ছে লাইনটি, সেই জন্য চণ্ডীদাস অনেকে ভুল করে দিয়ে ফেলবে। চণ্ডীদাস, গোবিন্দ দাস, বলরাম দাস, কারণ নন্দের নন্দন পুত্র এই অপশানটা আসছে, অনেকে বাৎসল্য পর্যায়ে ভেবে বলরাম দাসের এটাই টিক দেবেন, কিন্তু তা কিন্তু নয়। এটি কিন্তু মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লাইন। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। এটা কিন্তু বৈষ্ণব সমাজে স্বীকৃতি পেয়েছিল। আচ্ছা, এবার চলে আসি মালাধর বসুর কাব্য রচনার কারণ। মালাধর বসুর কাব্য রচনার অর্থ বোঝাতে, পাঁচালী গাইতে, লোক নিস্তারিতে, লোক হিতার্থে। এখানে কিন্তু তিনি লোক নিস্তারিতে কিন্তু তার কাব্যটি রচনা করেছিলেন। অর্থাৎ বাঙালি জাতি হীনমন্য হয়ে পড়েছিল। সেই জন্যই কিন্তু আমরা জানি যে তুর্কি আক্রমণের ফলে বাংলায় যখন মুসলিম শাসন শুরু হয়েছিল, তখন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়েছিল, এবং সেই সাথে তারা ভিন্ন ধর্ম গ্রহণ করে নিচ্ছিল। সেটাকে আটকানোর জন্যই কিন্তু এই অনুবাদ সাহিত্যগুলোকে বাঙালির করে, অর্থাৎ বাংলা ভাষায় যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তার মাহাত্ম্য বা মহিমা সবাই বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, এবং বিধর্মীতে তারা না চলে যায়, এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু এই অনুবাদ সাহিত্যগুলো রচিত হয়েছিল। তাই লোক নিস্তার করতে, অর্থাৎ লোককে বাঁচাতে কিন্তু এই কাব্যগুলি রচিত হয়েছিল বা মালাধর বসু রচনা করেছিলেন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কোন ছন্দে লেখা? শ্রীকৃষ্ণ বিজয় কাব্য অমিত্রাক্ষর, না অমিত্রাক্ষর তো লিখেছিল মাইকেল মধুসূদন দত্ত, এই ছন্দে লিখেছিল মেঘনাদ কাব্য। পয়ার ছন্দ, হ্যাঁ এটাও কিন্তু পয়ার ছন্দ কিন্তু মিত্রাক্ষর ছন্দ, অর্থাৎ লাস্টে মিল থাকবে, এটাও অক্ষরবৃত্ত ছন্দেরই একটা ভাগ। তারপর আছে পাদাকুলক ছন্দ, এটা চর্যা পদের ছন্দ, যেটা মাত্রাবৃত্ত ছন্দ। সবগুলো ঠিক না তা কিন্তু না, মালাধর বসু কিন্তু এই পয়ার ছন্দ অর্থাৎ অক্ষরবৃত্ত ছন্দের একটি বৈশিষ্ট্যপূর্ণ ছন্দ, যেটি ৮/৬ এইভাবে লেখা হয়, এইভাবে কিন্তু লিখেছিলেন। আচ্ছা, তাহলে এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের চরণ বা পদ সাজানোর কৌশল। আমরা কিছু কিছু পেয়েছি দ্বিপদী, তবে ত্রিপদী অর্থাৎ পয়ার ত্রিপদীতে কিন্তু এই চরণগুলো সাজানো। তাহলে আমাদের অপশন হয়ে যাবে খ। অর্থাৎ এছাড়া কিন্তু মালারূপ ছন্দও কিন্তু এখানে দেখা যায়, বা মালাঝাপ ছন্দ এখানে দেখা যায়। আচ্ছা, মালাধর বসুর কাব্য রচনার কারণ সেটা বললাম, যে ভাগবতের অর্থ যত পয়ারে বন্ধিয়া, লোক নিস্তারিতে গাহি পাঁচালী রচিয়া, যেটা আমি বললাম যে লোক নিস্তার করার জন্য কিন্তু তিনি পাঁচালীটি রচনা করেছিলেন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে ভাগবত বহির্ভূত কাহিনীর উৎস, অর্থাৎ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে ভাগবত ছাড়া বিভিন্ন পুরাণ, হরিবংশ, লোককাহিনী এগুলো থেকে কিন্তু রচনা হয়েছিল। অপশানগুলো কি আছে দেখি, বিষ্ণু পুরাণ, হরিবংশ, লোককাহিনী, এই সবগুলোই কিন্তু রাইট অ্যান্সার। এটা মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে ভাগবত বহির্ভূত এই ধরনের কাহিনী থেকে কিন্তু কাহিনীগুলো সংগ্রহ করা হয়েছিল। তাহলে ঘ হয়ে যাবে রাইট অ্যান্সার। মালাধর বসুর কাব্য কাহিনী কটি ধারায় বিভক্ত? মালাধর বসুর কাব্য কাহিনী কিন্তু 3টে, 4টে, নাকি ক ভুল খ ঠিক, অর্থাৎ 3টে ভুল 4টেই ঠিক, নাকি খ ভুল ক ঠিক, অর্থাৎ 4টে ভুল 3টে ঠিক, আদি, মধ্য আর অন্ত, এই 3টে ভাগে কিন্তু মালাধর বসুর তার কাব্যকে ভাগ করেছিলেন। তাহলে অপশান ক হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এদিকে হচ্ছে এই ঘ হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ
এখানে চারটে হবে না, চারটেটা হবে না, অর্থাৎ খ ভুল আছে, ক ঠিক আছে। তাহলে এটাই আমাদের একদম পারফেক্ট রাইট অ্যান্সার। মালাধর বসুর কাব্যের কাহিনীর বিন্যাস নয় কোনটি? তাহলে মালাধর বসুর কাব্যের যে কাহিনীর বিন্যাস তিনটি করা হয়েছে, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, কিন্তু রাসলীলা কিন্তু নয়। বৃন্দাবন লীলায় প্রথম ভাগ, মথুরা লীলায় কংস ধ্বংস বা জলদীর্ঘ নির্মাণ এসব রয়েছে, দ্বারকা লীলায় কৃষ্ণের তনুত্যাগ বা যদুবংশ ধ্বংস এইসব রয়েছে। তাহলে প্রথম তিনটি কিন্তু বলা হয়েছে মালাধর বসুর কাব্যের কাহিনী বিন্যাস নয় কোনটি? তাহলে আমাদের এই ঘ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয়ের কোন লীলায় কৃষ্ণ জন্ম বর্ণিত হয়েছে? কৃষ্ণের জন্ম বর্ণিত হয়েছে কিন্তু দ্বারকা লীলা, মথুরা লীলা, বৃন্দাবন লীলা, নৌকা লীলা। বৃন্দাবন লীলায় কৃষ্ণ কিন্তু জন্মগ্রহণ করেছেন বসুদেব দেবকীর কারাগারে, কংসের কারাগারে আর কি। বসুদেব দেবকীর ছিলেন সেখানে বৃন্দাবনে সেটি। তারপরে কংস ধ্বংস হয়েছে মথুরাতে, আর দ্বারকাপুরী নির্মাণ বা ধ্বংস তনুত্যাগের কাহিনী সেখানে কিন্তু রয়েছে। এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে বৃন্দাবন, নৌকা লীলা নয়। এবার চলে আসি যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে এবং কংস নিধন হয়েছে কোন লীলায়? তাহলে আমি একটু আগে বলে দিলাম, মথুরা লীলা, কংস লীলা, বৃন্দাবন লীলা নাকি রাসলীলা। অনেকে কংস লীলা ভুল করে দিয়ে বলবে, কিন্তু কংস লীলা বলে কোনো লীলা নেই। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে মথুরা লীলা, বৃন্দাবন লীলা আর দ্বারকা লীলা রয়েছে। তার মধ্যে মথুরা লীলায় কিন্তু কংস ধ্বংস হয়েছে, কংস ছিল তার মামা। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের দ্বারকায় জলদীর্ঘ নির্মাণের উদ্যোগ আছে কোন লীলায়? দ্বারকায় জলদীর্ঘ নির্মাণ করা হয়েছে, সেটা কিন্তু দ্বারকা লীলায় নেই, সেটা কিন্তু মথুরা লীলায় রয়েছে। আর দ্বারকা লীলায় রয়েছে দ্বারকায় যদুবংশ ধ্বংস আর কৃষ্ণের তনুত্যাগের কাহিনী। তাহলে অপশন খ আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অলঙ্কার যমক, শ্লেষ, উৎপেক্ষা, বক্রোক্তি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অলঙ্কার কিন্তু উৎপেক্ষা অলঙ্কার। অপশন গ আমাদের রাইট অ্যান্সার। মালাধর বসুর কাব্যে কোন ভক্তির পরোক্ষ প্রেরণা লক্ষ্য করা যায়? বৈধি, রাগানুগা নাকি কঠিক, খভুল কঠিক। এখানে কিন্তু বৈধি ভক্তি নয়, রাগানুগা ভক্তি কিন্তু লক্ষ্য করা যায়। কৃষ্ণ তার প্রাণনাথ, কৃষ্ণ রাধাকে রাধা কৃষ্ণকে প্রাণনাথ বলছে। রাগানুগা ভক্তির পরোক্ষ প্রেরণা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রস, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের শান্ত, করুণ, বীর, শৃঙ্গার, এর মধ্যে কিন্তু বীর রসই এখানে লক্ষ্য করা গেছে মালাধর বসুর কাব্যে। এই যে শ্রীকৃষ্ণ বিজয়, শ্রীকৃষ্ণের বীর মূর্তি চিত্রিত। এই কৃষ্ণ যেমন বীরত্বে অপরাজেয়, তেমনি প্রেমে মধুময়। ভাগবতের অনুবাদ করেছেন মালাধর বসু, যে ভাগবতের অনুবাদ করেছেন সেটি হুবহু অনুবাদ করেছেন নাকি ভাবানুবাদ করেছেন নাকি মর্মানুবাদ করেছেন নাকি সহজ অনুবাদ করেছেন? তাহলে আমাদের তিনি হুবহু কিন্তু অনুবাদ করেননি, আবার সহজ করে বলেছেন সন্দেহ, কিন্তু সহজ অনুবাদ নয় সেটি, আর ভাবানুবাদও নয়, এটা কিন্তু তিনি মর্মানুবাদ করেছেন, মর্মানুবাদ। তাহলে আমাদের অপশন গ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তাহলে এই যে রয়েছে মালাধর বসু ভাগবতের হুবহু অনুবাদ করেননি, করেছেন মর্মানুবাদ। তিনি মূলত কবি, দ্বিতীয় ভক্ত, কথাটি সত্য নাকি মিথ্যা? তিনি মূলত কবি, প্রথমে তিনি কবি এবং দ্বিতীয় তিনি ভক্ত। না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। তিনি প্রথমে ভক্ত, তারপরে তিনি কবি। তাহলে আমাদের এই কথাটা কিন্তু মিথ্যা। তাহলে আমাদের অপশন খ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ষোড়শ শতাব্দীর ভাগবতের রচয়িতা কারা? অর্থাৎ এর মধ্যে ষোড়শ শতাব্দীর ভাগবত রচয়িতা দেখি আমরা। এর মধ্যে রঘুনাথ,
প্রশ্নটা একটু ভুল আছে। ষোড়শ শতাব্দীর ভাগবত রচয়িতা নয় কে বা কারা? রঘুনাথ রায়, এও কিন্তু ষোড়শ শতাব্দীর ভাগবত রচয়িতা। মাধবাচার্য, ষোড়শ শতাব্দীর ভাগবত রচয়িতা। দুঃখী শ্যামদাস, ইনিও কিন্তু ষোড়শ শতাব্দীর ভাগবত রচয়িতা। কিন্তু ষোড়শ শতাব্দীর ভাগবত রচয়িতা নয় কে, সেটা হচ্ছে অভিরাম। তাহলে আমাদের অপশানটা দেখতে হবে। আমি একটি ক, তাহলে খ অপশানটা নয়। তাহলে আমাদের দেখতে হবে যে না, এখানে কিন্তু প্রশ্নটি ঠিকই আছে যে ষোড়শ শতাব্দীর ভাগবত রচয়িতা। তাহলে খটি যেটাতে নেই সেটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। যেহেতু 2 নম্বরে প্রশ্ন হওয়ার একটা আশঙ্কা আছে, তাই এরকম ধরনেরও কিছু প্রশ্ন কিন্তু থাকতে পারে। অর্থাৎ এমসিকিউগুলো নাকি 2 নম্বরের মতো হতে পারে, সেই জন্য এরকম প্রশ্নও কিন্তু থাকতে পারে। তার জন্য আমি এরকম প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি 2-1টা করে। তাহলে খ, অভিরাম ষোড়শ শতাব্দীর ভাগবত রচয়িতা নয়। তাহলে আমাদের এটি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে খ নেই, বাকি সবগুলোতে কিন্তু খ রয়েছে। এটাতে খ, এটাতে খ, এটাতে খ রয়েছে। তাহলে আমাদের 2 নম্বরে কিন্তু রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে, অষ্টাদশ শতাব্দীর ভাগবতের অনুবাদক কবি নয়। তাহলে অষ্টাদশ শতাব্দীর ভাগবতের এর মধ্যে দেখতে হবে যে অষ্টাদশ শতাব্দীর ভাগবতের কবি তিনি নন। সনাতন বিদ্যাবাগী, তিনি অষ্টাদশ শতাব্দীর ভাগবতের কবি। কৃষ্ণকিঙ্কর দাস, দ্বিজ হরিদাস, এরা 3জনই কিন্তু অষ্টাদশ শতাব্দীর ভাগবতের অনুবাদক। কিন্তু এই যে শ্যামদাস, বা আমরা যেটা দেখলাম দুঃখী শ্যামদাসের গোবিন্দমঙ্গল, তিনি কিন্তু ষোড়শ শতাব্দীর কবি। তার এই ভাগবতাচার্য রঘুনাথের কৃষ্ণ প্রেম তরঙ্গিনী, মাধবাচার্যের শ্রীকৃষ্ণমঙ্গল, দুঃখী শ্যামদাসের গোবিন্দমঙ্গল, এরা কিন্তু ষোড়শ শতাব্দীর কবি। তাহলে এখানে এই যে শ্যামদাস, অপশান ঘ, এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। কারণ প্রশ্নে চাওয়া হয়েছে অষ্টাদশ শতাব্দীর ভাগবত অনুবাদক কবি নয়, ওপরে 3জন অষ্টাদশ শতাব্দীর ভাগবতের অনুবাদক। মালাধর বসুর জীবনী কাব্য প্রতিভা সম্পর্কে কে অনুসন্ধান করেন? তার জীবনী এবং কাব্য প্রতিভা সম্পর্কে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, কেদারনাথ ভক্তি বিনোদ, প্যারীমোহন দাশগুপ্ত, নাকি এরা কেউই নন? এর মধ্যে কিন্তু কেদারনাথ ভক্তি বিনোদ মালাধর বসুর জীবনী এবং কাব্য প্রতিভা সম্পর্কে অনুসন্ধান করেছিলেন। মালাধর বসু যে গ্রন্থ থেকে কাহিনী গ্রহণ করেননি, মালাধর বসু হরিবংশ থেকে কাহিনী গ্রহণ করেছেন, পদ্মপুরাণ থেকে গ্রহণ করেছেন, বিষ্ণু পুরাণ থেকে গ্রহণ করেছেন, কিন্তু এটা যেহেতু ভাগবত, তিনি রামায়ণ থেকে কিন্তু কাহিনী গ্রহণ করেননি। তাহলে আমাদের অপশান গ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের প্রস্তুতিতে আমার চ্যানেল এবং আমি সর্বদা আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।